মেহরানগড় ফোর্টটা দেখছেন, এটা সম্বন্ধে সব কিছু আপনার নেটে তো পেয়েই যাবেন, তাও যেটুকু জানি সেটা আপনাদের বলে দিচ্ছি। মেহরানগড় ফোর্টের একটা রেপ্লিকা দেওয়া রয়েছে, যে কেল্লাটা ওপর থেকে পাখির চোখে কিরকম, আর ড্রোন ভিউতে যেরকম দেখতে লাগবে সেরকমই আর কি। তো এই আর কি দেখেন, এর ভেতরে রয়েছি, ভিডিওতে দেখালাম। আর এখান থেকে বেরালেই বাইরে প্রচুর খাবারের দোকান। একটা দোকান পেয়েছি যেখানে আলু পরোটা পাওয়া যাচ্ছে, 1 প্লেট 60 টাকা, 2 পিস আলু পরোটা, তরকারি, দই দিয়ে। আবার ভিডিও দেখার পালা। ঠিকঠাক সুজি দেখে দেখি আরো ভালো লাগছে। ফাটাফাটি ঠান্ডায় ঝোড়োটা পরোটা, কোনো কথা হবে না, সেই ক্ষেত্রে তো দেখলেন আমরা, মানে আমি আর কি যে যোধপুরে এলাম, যোধপুর এসে একটা ধর্মশালাতে একটা রুম নিলাম। সেই রুমটা আপনাদের দেখালাম, একদম ছিমছাম গোছে, 2 জন থাকা যাবে রুমে, একদম যেমন হয়ে থাকে একটা ধর্মশালার পরিবেশ সেরকমই। তো ধর্মশালার বাইরে বেরালে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে, ভালো মন্দ সব রকম মেশানোই রয়েছে, বাট ম্যাক্সিমামটাই নিরামিষ। সেখানে আমিষটা কোনো তো খুঁজে দেখতে হতে পারে। তো ওই যে দেখালাম, যেটা থেকে চা খেলাম সেটা দেখানো হয়নি চাটা। আর ওই একদম আমার যে ধর্মশালায় রয়েছে তার গেটের সামনেই মোটামুটি রয়েছে বিভিন্ন কার্ডগুলো বসে আর কি, ঠিক আছে। তো ওখান থেকে এক জায়গা থেকে ওই আলুর পরোটা খেলাম, 2 পিস আলুর পরোটা, তরকারি আর দই দিল, 60 টাকা প্লেট, ঠিক আছে। তো সত্যি কথা টেস্টটা খুব ভালো ছিল। হয়তো আলু পরোটাগুলো একটু ছোটো ছোটো সাইজ ছিল, আর একটু বড়ো হলে ভালো হতো। তোকে বললাম, তো বললো এতদিন দাদা 50 টাকাই ছিল, এই রিসেন্ট 2 মাস হয় 10 টাকা দাম বাড়িয়েছে। বললো এত মূল্যবৃদ্ধি যে দিয়ে ওঠা যাচ্ছে না। আমি বললাম ঠিক আছে, কিছু বলার নেই, আর এখানকার লোকাল লোক যখন মেনে নিচ্ছে আমি আর বলার কি আছে। তো এবার খাওয়া দাওয়ার পর আজকে কাজ যে সারাদিন চড়ে বেড়ানো। এখানে আমাকে অনেক অটোওয়ালা ছেঁকে ধরেছিল যে দাদা অটো লাগবে, এই লাগবে। এটা প্রথমে আগে জিজ্ঞেস করে কাহাতে আয়, যেই বলবো কলকাতা, তারপর দিয়ে ওরা বাঙালি বাবু, বাঙালি দাদা এইসব বলতে শুরু করবে, যেমন হয় আর কি, হিন্দি বাংলা মিশিয়ে। তো আমাকে একজন অফার করলো যে এই উমেদ ভবন, জাসপান ঠাডা, মেহরানগড় ফোর্ট, বান্দর, আরও একটা জায়গার নাম বললে টোটালি 5টা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে। সে আমার থেকে 1600 টাকা নেবে অটোতে করে। আমি তো বললাম আমি একা। বলো আপনি একাই যান, আর যে কজনই যান একই ভাড়া, একই তেল পুড়বে, অনেক জ্ঞানের গল্প বোঝালো। তো লাস্ট সে আমার কাছে 1200 টাকা অবধি নেমেছিল, যে 1200 টাকা অবধি লাস্ট করবো, চলুন না। তা বললাম না, আমার দরকার নেই, আমি দেখি অন্য কীভাবে এক্সপ্লোর করা যায়। তো আমি এখানে আগে গুগল ম্যাপে মারলাম, তো আমাকে গুগল ম্যাপে দেখাচ্ছে যে আমি যে তো চলেই যাই। আর আপনি কিন্তু এরকম অটো না নিয়ে যদি ফ্যামিলিও নিয়ে আসেন, এখানে কিন্তু লোকাল বাস আছে। এই দেখুন আমি দেখাচ্ছি, এই যে আমার পিছন দিয়ে অ্যাকচুয়ালি যাবে, দেখুন এই যে খাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু এখানকার বাস। হ্যাঁ, এখানে যেমন স্কুল বাসের মতো বাস আছে সেরকম আছে, প্লাস আর এই যে 407গুলোকেও বাস বানানো হয়েছে, এইগুলো আছে। এইগুলো করেও কিন্তু মানে প্যালেসে একদম গেট অবধি যাওয়া যাবে না, কিন্তু অনেকটা সামনে অবধি কিন্তু যাওয়া যাবে। তো সেটা আপনি যেতেই পারেন। তো গিয়ে তারপর হয়তো আপনাকে একটু হেঁটে নিতে হবে। তো আমি ভাবলাম পুরো দেখি হেঁটে করা যায় নাকি। তো ম্যাপ নিয়ে হেঁটে বেরিয়ে পড়েছি। এবার চলে যাব, কী টিকিট রয়েছে, কী কী দেখতে পাচ্ছি, কতটা দেখাতে দিচ্ছে, সবটাই দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে রয়েছি রাজস্থানের আরেকটা শহর, ব্লু সিটি, অর্থাৎ যোধপুরের পথে। তো ওই প্যালেস ওগুলোতে গেলে মোটামুটি ওখান থেকে গোটা শহরটাকে দেখা দেওয়ার অর্থে চলুন হাঁটা যায়। আমি যেখানে ছিলাম সেখান থেকে হেঁটে এলাম, এটা মেন রোড ধরে, এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে। তো আমি হয়তো মিনিট 10 মতোই হেঁটেছি, বাট অনেকটাই চলে এসেছি, ঠিক আছে। তো এবার আমি আমার যাওয়ার পথে পড়বে জাসপান ঠাডা আর তারপরে পড়বে মেহরানগড় ফোর্ট। তো সকালবেলা আস্তে আস্তে সব মার্কেট পত্র খোলা শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে লেখা রয়েছে সর্দার মার্কেট, গিরকিটক। তো এর ভিতরে ঢুকবো, ঢুকে দেখি কী কী দেখা যাচ্ছে, চলুন দিকে যাওয়া যাক। এই সামনে দেখতে পাচ্ছেন ঘন্টা ঘরটা রয়েছে, এখানকার একটা বিখ্যাত জায়গা ঘন্টা ঘর। তো এইখানটায় মেনলি মার্কেট প্লেস, আপনারা আসবেন ঘুরবেন, আপনাদের ভালো লাগবে। সকালবেলা সব খুলছে,
আর একটু সময় পরে হয়তো পুরোপুরি মার্কেটটা জমে উঠবে। তো এই মুহূর্তে চলে এসেছি ঘন্টাঘরের সামনে। সকাল থেকে উৎসাহী জনতা ছবি তুলতে শুরু করে দিয়েছে। আর এই ঘরটা এমন একটা ঘন্টাঘরের ভেতরে কিন্তু ঢোকা যায়। দেখুন ভারতে অনেক জায়গাতে এখন ঘন্টাঘর আপনি দেখতে পাবেন, লখনৌতে দেখতে পাবেন, কাশ্মীরে দেখতে পাবেন, মানে শ্রীনগরে, বাট সেগুলো কিন্তু ঢোকা যায় না, ওরা বাইরে থেকে দেখতে। কিন্তু এটাতে কিন্তু টিকিট কেটে যতদূর জানি ঢোকা যায়। তো যদি দেখি সময় সুযোগ পেলে ঢুকবো খুনে। রাত্রিবেলাটা এখানে আর বেশি জমজমাট থাকে। এখন যদি সকালবেলা এখানে দেখুন মার্কেট আস্তে আস্তে বসা শুরু হচ্ছে। আর এইদিকে যদি দেখাই, এই দেখুন দেখতে পাচ্ছেন মেহরানগড় ফোর্ট। তো এই মুহূর্তে চলে এসেছি বলতে আমি কাছাকাছি অনেকটা মেহরানগড় ফোর্টে। তো চলুন আস্তে আস্তে এগুলো একটা একটা করে ঘুরে দেখা যাক। তারপর তো শপিং প্লেস আছেই, ঘুরে দেখাবো মোটামুটি। দেখতে পাচ্ছেন বাড়িঘরের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে কিলাটা। আর বাড়িগুলোর রঙগুলো দেখুন ব্লু কালারের, সেই জন্য কিন্তু এটা ব্লু সিটি। তো আমাকে যদি বলেন আর হয়তো কিলা পৌঁছাতে আমার 200 মিটার মতো বাকি আছে। এবার কিন্তু রাস্তাটা একটু চড়াই আছে, ঠিক আছে। তো মোটামুটি আমি যেখান থেকে আর কি আমার রুমের ওখান থেকে হাঁটা শুরু করলাম, সেখান থেকে ম্যাক্সিমাম আমি 20 মিনিট মতোই হেঁটেছি। তাতেই কিন্তু আমি এখানে পৌঁছে গেলাম। তাহলে ওই জন্যই বললাম 2 কিলোমিটার মতো ডিস্টেন্স, চাইলে হেঁটে চলেই আসতে পারেন, অসুবিধা নেই। বাট সঙ্গে মহিলা বয়স্ক লোক থাকলে সেক্ষেত্রে আপনি শুধু এই জায়গায় আসার জন্য অটো নিতে পারেন আর ট্যুর বুক করতে পারেন অটো। কিন্তু বারবার বলছি বার্গেনিং কিন্তু মাস্ট করতেই হবে, নাহলে পুরো ঠকে যাবেন। তো চলুন একবারে কিলায় গিয়ে কথা হবে। শেষের দিকটা কিন্তু ভালোই চড়াই আছে, ঠিক আছে। মানে প্রথমে যখন এসেছিলাম স্মুথ রাস্তার দিকে, মাঝে একটা ভালো বড় বাজার পড়েছিল যেখানে আপনারা শপিং করতে পারবেন। বাট এবার এসে কিন্তু ভালো রকমের চড়াই আছে এবং স্টিপ চড়াই, ঠিক আছে। কারণ কেল্লা মানে বুঝতেই পারছেন পাহাড়ের মাথায়। এবং যখন রুম থেকে বেরিয়েছিলাম অনেক কিছু পরে ঠান্ডা লাগছিল, এখানে আসতে রোদ্দুরটা গায়ে পড়া মাত্রই দরদর করে ঘামছি, মানে এতটাই গরম লাগছে আর কি। এই আমার সামনেও লোক যাচ্ছে। আর এই যদি দেখাতে পারি, এই হচ্ছে গিয়ে মেহরানগড় ফোর্ট, যোধপুরের এক প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো চলুন আগে গিয়ে মেহরানগড় ফোর্টটা দেখি। এখনও 2 দিন আছি এখানে, যতটা পারবো আমার এই ছোট্ট ক্যামেরার মাধ্যমে আর আমার সাধ্য অনুযায়ী আমি দেখানোর চেষ্টা করব, যাতে আগামী দিন এলে আপনারা একটা গাইডলাইন হয়ে থাকে। আর না আসতে পারলে এটি আপনাদের দর্শন হয়ে যাবে মেহরানগড় ফোর্ট। এই যে দেখুন প্রচুর লোক যাচ্ছে, অনেক লোক অলরেডি আগে পৌঁছে গেছে কেলাতে। তো গিয়ে বলবো কি টিকিটিং ব্যবস্থা রয়েছে, টাইমিং কি রয়েছে, কি কি দেখা যাচ্ছে, আগে ওপরে পৌঁছাই। হ্যাঁ, অনেক কিছু পরে বেরিয়েছিলাম, শীত টুপি থেকে জ্যাকেট থেকে। তো এক এক করে সব খুলতে শুরু করি, কারণ এত দরদর করে ঘামছি যে আর ওটা সম্ভব হচ্ছে না। জ্যাকেটটা খুলে নিলাম, শীত টুপি খুলে নিলাম, ওই জন্য ক্যাপ আর সানগ্লাসটা পরে নিলাম। সব জায়গায় এলে কিন্তু ক্যাপ, সানগ্লাস, জলের বোতল মাস্ট অবশ্যই রাখবেন। কারণ উপরে খুব একটা দোকান পাবেন কিনা আমার জানা নেই, পেলেও সেটা হয়তো অনেকটা কস্টলি হতেও পারে। তো সেক্ষেত্রে এগুলো একটু সঙ্গে নিয়ে ঘোরার চেষ্টা করবেন। এখনও মনে হচ্ছে আমাকে অনেকটা উঠতে হবে। এই দেখুন আমার পিছনে কিন্তু মেহরানগড় ফোর্ট। তো চলুন আস্তে আস্তে যাই। মানে এতটা কিছুতে হেঁটে উঠতে হবে এটা আমি প্রথমত খুব একটা ভাবিনি। কারণ এর আগে এই সিরিজে আমার প্রায় যত কটা কেল্লা ফেল্লায় গেছি একদম সমতলেই ছিল, এতটা উঁচুতে খুব একটা কেল্লা ছিল না। মানে গাড়ি করে একদম পৌঁছে গেছি ঠিকঠাক জায়গায় একবারে। বাট এই কেল্লাটাই যেন অনেকটা উঁচুতে। আর এখান থেকে গোটা শহরটা আমি যা দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর ব্লু সিটি দেখতে লাগছে। তো চলুন ভিতরে যাই, তারপর আপনাদের দেখাবো কি কি রয়েছে। এই দেখতে পাচ্ছেন একদম কেলার সামনে চলে এসেছি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের মেহরানগড় ফোর্ট, ঠিক আছে। এখানটা হচ্ছে গিয়ে পার্কিং প্লেস। দেখুন সব গাড়ি ফাড়ি আসছে, এখানে পার্কিং চলছে, এখানে নামিয়ে দিয়ে গাড়িগুলো ওই দিকে পার্কিংয়ে চলে যাবে, ঠিক আছে। আর এইখান থেকে একটা বড় জায়গা করে দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু আপনি গোটা সিটিটা দেখতে পাবেন। তো চলুন যে দেখি, একটু কুয়াশা রয়েছে, পরিষ্কার কথা আসবে জানি না, বাট রোদ্দুরও রয়েছে, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ব্লু সিটিটাকে একবার। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যোধপুর, অর্থাৎ পুরো ব্লু সিটিতে। দেখুন পুরো শহরটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে।
ঠিক আছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। যদিও একটু কুয়াশা ছেয়ে রয়েছে, কতটা বুঝতে পারছেন আমি জানি না, বাট দেখতে কিন্তু সেই লাগছে। দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই ভালো করে, সিটিটা দেখুন আপনারা। ওখানে একটা লেকও দেখতে পাচ্ছি, ওই সামনের দিকে স্টেশন রয়েছে, হয়তো এখান থেকে বুঝতে পারবেন না, ওই যে মেন রোডটা অনেকটা দেখতে পাওয়া যাচ্ছে যদি দেখেন। তো ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে এলাম, এই যে সামনে ঘন্টাঘরটা, ওই ঘন্টাঘর টপকেই আমি এলাম। ঘন্টাঘরে একটু পিছনে যদি দেখেন ওই একটা জল ট্যাঙ্কি, ওইখানটাতে কিন্তু স্টেশনটা রয়েছে। একটু কুয়াশা আছে বলে ঠিক বোঝাতে পারছি না। আর ওই দিকে একটা বড় মিনার টাইপের দেখতে পাচ্ছেন, ওইটাই বোধহয় আই থিঙ্ক উমেদ ভবন প্যালেস। তো ওখানেও যাবো, সবটাই ঘুরে দেখানোর চেষ্টা করবো মোটামুটি। তো এখন এই মুহূর্তে রয়েছি মেহরানগড় ফোর্টের সামনে, দেখতে পাচ্ছি। মেহরানগড় ফোর্টটা দেখছেন, এটা সম্বন্ধে সব কিছু আপনার নেটে তো পেয়েই যাবেন, তাও যেটুকুন জানি সেটা আপনাদের বলে দিচ্ছি। 1459 সালে এটা রাজপুত রাঠোর রাজা যোধা রাও এটাকে বানিয়েছিলেন। এটা সমতল থেকে মোটামুটি 400 ফুট ওপরে, আর 122 একর জায়গা জুড়ে কিন্তু এই ফোর্টটা রয়েছে এই যোধপুরে। তো এর 7টা দরজা রয়েছে। মেন দরজা যেটা জয়পাল দরজা সেটা রয়েছে, এবারে সেখানের দিকে যাব। আর যখন মোটামুটি জয়পুরের সঙ্গে যোধপুরে যুদ্ধ লেগেছিল, সেই সময় যে জয়পুরের সেনারা যে আক্রমণ করেছিল গোলাগুলি, তার ছাপও কিন্তু এখনও ভেতরে রয়েছে। ভেতরে একটা মিউজিয়ামও রয়েছে। তো চলুন এক এক করে এগুলো দেখাবো। মোটামুটি 122 একর জায়গা জুড়ে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 400 ফুট ওপরে রয়েছে এই মেহরানগড় ফোর্টটা। তো চলুন ভেতরটা গিয়ে দেখা যাক কী রয়েছে। তো সামনে দেখলাম গেট রয়েছে, ওখানে চেকিং পদ্ধতি রয়েছে, চেক করার পরে ঢুকতে দিচ্ছে। প্রচুর অগণিত দর্শক এসছে এটা দেখার জন্য, কারণ যোধপুরের যে কটা বিশেষ জায়গা রয়েছে তার মধ্যে এইটা একটা মেন, মেহরানগড় ফোর্ট। তো চলুন, আমিও প্রথমবারের জন্যই যাচ্ছি, আর আমার এই মোবাইলের মাধ্যমে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করে যতটা দেখাতে পারবো বা পারমিশন থাকবে। চলুন একটু মেহরানগড় ফোর্টটা ঘুরে আসা যাক। ঢোকার সময় মোটামুটি একটা সিকিউরিটি চেকিং হলো, যেগুলো কিন্তু আগের কেল্লাতে কিন্তু আমি খুব একটা দেখিনি। এই কেল্লাতে গেলাম সিকিউরিটি চেক হলো। আর আমার যেহেতু একটা সেলফি স্টিক ছিল সেটা কিন্তু জমা নিল, বলে এটা কিন্তু কোনোভাবেই ভেতরে যাবে না। তো সেটা আমাকে নাম লিখে জমা করে আসতে হলো। আর ব্যাগও চেক করাতে হলো, ব্যাগও চেক করলো। এবার ভেতরে ঢুকছি, দেখতে পাচ্ছেন প্রচুর ভেতরে লোকজন রয়েছে। দেখুন ছবি তোলার জন্য একদম মুখ্য আদর্শ জায়গা, এ নিয়ে সন্দেহ নেই। প্রত্যেকটা মানুষই ছবি তুলছে এখানে, দেখতে পাচ্ছি। আর এখানে বোধহয় টিকিট কাউন্টার রয়েছে, তো আমি দেখাবো আপনাদের। টিকিটের কাউন্টারটা আমি দেখিয়ে দিচ্ছি, হিন্দিতে লেখা রয়েছে দেখুন। একজনের জন্য 200 টাকা লাগবে। আচ্ছা, যাদের কনসেশন তার জন্য 100 টাকা লাগবে। অডিও গাইড 180 টাকা, কনসেশন দিলে 120 টাকা। একটা লিফট আছে, অনেকটা উঁচুতে উঠতে হয়। এই লিফট যদি নেন তাহলে কিন্তু পার হেড 50 টাকা করে, পার হেড, বারবার বলছি, নট গ্রুপে, ঠিক আছে। সকাল 9টা থেকে নিয়ে বিকেল 5টা অবধি খোলা। বয়স্ক নাগরিক বা প্রতিবন্ধীদের জন্য কিন্তু টাকা কিন্তু দিতে হবে, ঠিক আছে। আর এই যে গাইডের ব্যাপার রয়েছে, 1 থেকে 4 জনের জন্য গাইড নিলে 500 টাকা, 4 থেকে 15 জনের জন্য 600 টাকা, 15 থেকে 30 জন 800 টাকা, আর 31 থেকে 50 জনের জন্য যদি গাইড নেন 1000 টাকা। মানে এটা কিন্তু খুব চার্জেবল। এই আমি টিকিটটা কেটেছি দেখুন, একটা টিকিট 200 টাকা দাম পড়েছে আমার, ঠিক আছে। আচ্ছা, মেহরানগড় ফোর্ট সম্বন্ধে কিছু লেখা রয়েছে, কী কী ফেসিলিটি। অডিও গাইড রয়েছে, এলিভেটেড টয়লেট রয়েছে, মিউজিয়াম শপ রয়েছে, এখানে জাসমান ঠাটা রয়েছে। আর এই হচ্ছে গিয়ে পুরোটা দেখুন ভিজিটারদের ফিডব্যাকের। আর এই একটা ছবি করে আছে ম্যাপ, যে কত নম্বরে কী রয়েছে, আর এগুলো সেখানে লেখা রয়েছে, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এই মিউজিয়ামের খরচ। তো এবারে ভেতরে যাবো। যদি আমি লিফটের টিকিট কাটিনি, আপনারা বয়স্ক লোক থাকলে, মহিলা থাকলে লিফটের টিকিট কাটতেই পারেন। কেন হেঁটে হেঁটে আমি যতদূর জানি 6 তলা অবধি উঠতে হয় আর কি। এই সিঁড়ি থেকে আপনি ঘুরে ঘুরে আপনাকে উঠতে হবে অনেকটা ভেতরে। তো মোটামুটি এটা ঘুরতে ঘন্টা 2-এর ওপর সময় লাগবে। তো দেখতে পাচ্ছি দেশি বিদেশি প্রচুর পর্যটক রয়েছে। তো এখানে দেখুন ইউরো এক্সচেঞ্জের ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে কত কি দাম যাচ্ছে সেটা লেখা রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে ঘোরা যাক। এই দিকটা হচ্ছে গিয়ে লিফটের। যদি আপনি লিফট নেন তাহলে আপনি এদিক থেকে যাবেন, আর যদি লিফট না নেন তাহলে আপনি এদিক দিয়ে যাবেন।
তো এই রাজস্থান আমি এতগুলো জায়গায় ঘুরছি, প্রথমবারের জন্য কোথাও আমি এত টাইট সিকিউরিটি দেখছি। প্রত্যেক পদে পদে বলছি আপনার ব্যাগে কী আছে, আপনার সাথে এটা নেই তো ওটা নেই তো, এরকম পদে পদে বারবার কিন্তু আটকাচ্ছে। ঠিক আছে, তো হেঁটে উঠবো, কিন্তু এখন লিফটে করে অনেকটাই কিন্তু ওই ওপর দিয়ে যেতে হবে। ঠিক আছে, দেখে বুঝতে পারছেন না, বাট অনেকটা সিঁড়ি ভেঙে যেতে হবে। অসুবিধা থাকলে লিফট নিয়ে নেবেন, 50 টাকা করে আবারও বলে দিচ্ছি। আমি লিফট নিইনি, যেহেতু আমি হেঁটে এক্সপিরিয়েন্সটা নিতে চাই। তো চলুন, আশা করি কিছু ভালো দেখবো। তো রাজস্থানে এসে আমি যেটা বুঝলাম যে খাওয়া দাওয়া থাকাতে আপনি অনেক বাজেট করতেই পারবেন চাইলে, সোলো এলে, কিন্তু টিকিটগুলো তো আপনি বাজেট করতে পারবেন না। এখানে কিন্তু টিকিটিং খরচটা প্রচুর, মানে আমি একা সোলো ঘুরছি, কত কী খরচ আছে আপনাদের সেটা আমি পরে বলে দেবো। একটা ক্যাফে রয়েছে, ঠিক আছে, খাওয়া দাওয়া করতে পারবেন মোটামুটি। দেখুন এখানে দাম ঠামগুলো রয়েছে ভালোই বেশি রয়েছে। 10 টাকা জলের বোতল 30 টাকায় পাওয়া যাচ্ছে, 20 টাকার বোতল 60 টাকায়, বিভিন্ন দাম রয়েছে যেমন হয়ে থাকে ক্যাফেগুলোতে। তো মোটামুটি একটা ভালো ব্যবসার ব্যাপার রয়েছে এখানে, মানে কর্পোরেটের মতো ব্যাপার স্যাপার। তো এই জন্য বললাম যে এলে সঙ্গে চেষ্টা করেন জল ঠল নিয়ে আসা, নাহলে আপনার খরচাপাতি প্রচুর হবে। তো চলুন, হেঁটে যাওয়ার রাস্তাটা এদিকে, আর লিফটে যাওয়ার রাস্তাটা পিছনে, যেটা ছাড়িয়ে এলাম এলিভেটেডে। তো চলুন এবার ঘুরে ঘুরে এবার দেখা যাক কী কী রয়েছে। যদি আমি কোনো গাইড নিয়ে নিই, আমার যতটুকু যা বুঝতে পারবো দেখাতে পারবো সেটাই বলবো। তো চলুন, একটা যোধপুরে একটা বড় কেল্লা মেহরানগড় ফোর্ট আপনাদের ঘুরিয়ে দেখানো যাক। পাথর কেটে কেটে তার উপরে কীভাবে কেল্লাটাকে বানানো হয়েছে, জাস্ট অসাম, মানে বলে বোঝানো যাবে না। আসবেন, টিকিট থাকলেও আমি বলবো আসবেন, ভালো লাগবে আপনাদের। চলুন আস্তে আস্তে হেঁটে ওঠা যাক, এক্সপিরিয়েন্সটা করি হেঁটে কেমন হচ্ছে। লিফটে আপনারা যেটা করতে পারেন যে লিফটে করে একদম পুরো টপে চলে যেতে পারেন, নামার সময় ঘুরে 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 নামতে পারেন, কী ব্যাপার, নামা ঘোরা ওঠা। তো চলুন, আমি হেঁটেই উঠবো, হেঁটেই নামবো, সেটাই ঠিক করেছি, কারণ এক্সপিরিয়েন্সটা নেবো চড়ার পথটা কেমন। তো দেখতেই পাচ্ছেন ভালো চড়াই রয়েছে কিন্তু, হ্যাঁ, কেল্লার বাইরেও যখন উঠছিলাম ভালো চড়াই, কেল্লার ভেতরে কিন্তু ভালো চড়াই ছিল। ঠিক আছে, তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। ওয়াও, ফাটাফাটি দেখতে, কোনো কথা হবে না। এতক্ষণ অবধি আমার কাছে বিকানিরের জুনাগড় ফোর্টটা সবচেয়ে বেস্ট ছিল, বাট এখন কিন্তু মেহরানগড় ফোর্টটা বেস্ট মনে হচ্ছে। তো চলুন ভেতরে যাওয়া যায়। হাঁটছি শেষ হচ্ছে না, এত বড় 1200 একর জায়গা, মানে বুঝতে পারছেন কত বড় কেল্লাটা, মানে বলে বোঝানো যাবে না। এখানে দেখুন বাজনা পত্র বাজছে, লোকে শুনছে দেখছে। আস্তে আস্তে অনেক ওপরে উঠছি, বুঝতে পারছি সেটা। অনেকদিন বাড়ির বাইরে শরীরচর্চার সাথে যুক্ত নেই, বাট এখানে এসে কিন্তু ভালোই একটা ফিটনেস হয়ে যাচ্ছে মোটামুটি। দেখতে পাচ্ছেন প্রচুর অগণিত পর্যটক এসছে। দেখুন সেই সময়কার বড় বড় সব যে হাঁড়িগুলো ব্যবহার হতো সেগুলো আর কি তো রয়েছে। ফাটাফাটি লাগছে, আলো আধারে অসম। সব করে দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে মেহরান বাজার। তো এখান থেকে জিনিস কিনতে পারেন, ওভার প্রাইস অবশ্যই, এই কোনো সন্দেহই নেই, হাইলি এক্সপেন্সিভ, চাইলে কিনতেই পারেন। এই যে ক্যাফেও রয়েছে ভেতরটা, মানে বললাম না পুরোটাই কর্পোরাইজ হয়ে গেছে, মানে কর্পোরেট, মানে টিকিট দিয়ে ঢুকবেন, আবার এখানে দাম দিয়েও খাবেন। হ্যাঁ, রাজস্থানি থালি, ডাল বাটি, চুরমা থালি সব কিছু পাওয়া যাচ্ছে। তো এবার আমাদের ভেতর দিকে যেতে হবে, ঘুরে ঘুরে দেখবো আমরা। এই যে সুরাজপোল বলেছিলাম না, এটা দিয়ে ঢোকার, এখান দিয়ে ঢুকছি। এইখানে টিকিটটা আমাদের চেক হলো, বললাম তো ভালো টাইট সিকিউরিটি রয়েছে। ঠিক আছে, তো এবার আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি। ওই দেখুন সিঁড়ি ভেঙে অনেকটা ওপরে যেতে হবে কিন্তু, ঠিক আছে। তো একটু কিন্তু একটু খাটনির কাজ আছে। হ্যাঁ, গরমকালে এলে কিন্তু কাহিল হয়ে যাবেন, রোদে যা রোদ থাকে, রোদে কিন্তু পুরো কাহিল হয়ে যাবেন। শীতকালটা অ্যাপ্রোপ্রিয়েট, যে ঠান্ডাটাকে আপনি ইউটিলাইজ করে নিতে পারবেন। তো চলুন, মানে ছবি তোলা, ফটো তোলার জন্য এক অনবদ্য জায়গা, এই নিয়ে কোনো সন্দেহই নেই। দেখতে পাচ্ছি সেই সময়কার পালকি, ছাতা লাগানো পালকি, দেখতে পাচ্ছেন অরিজিনাল, কিন্তু এগুলো সব লেখাও রয়েছে 18 সেঞ্চুরি, সামনে একটা পালকি রয়েছে। প্রচুর রকমের পালকি রয়েছে, অসম সব পালকি, কত রকমের পালকি, বিভিন্ন সময় বিভিন্ন কাজে যাওয়ার জন্য বিভিন্ন রকমের পালকি। কারণ আমরা ড্রেস পাল্টাই, এরা পালকি পাল্টায়। আজকালের দিনে মানুষ গাড়ি পাল্টায় না, 2 চাকা নিয়ে 4 চাকা নিয়ে, বিভিন্ন রকমের পালকি ছিল। ম্যাক্সিমামে কিন্তু কাঠের তৈরি, 2-1টা আছে মেটালের, বাকি কিন্তু সব কাঠের। এই দেখুন সব লেখা আছে, ডাইমেনশন কত, কী, ওপরে ছাতা দেওয়া আছে, সব কিছু লেখা আছে।
তো সেই দেখতে লাগছে এগুলো, অসাম জাস্ট। এটাও দেখতে পাচ্ছি একটা কাঠেরই পালকি, কিন্তু উপরে কিন্তু মেটাল দিয়ে ব্লক করা রয়েছে। এখানে দেখুন এই পালকিগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হতো, লেখা রয়েছে। এখানেও দেখুন ফাটাফাটি রয়েছে পালকিটা, উপরে ফ্যাব্রিক দেওয়া হয়। আরেকটা পালকিখানায় চলে এসেছি, প্রচুর পালকিখানা রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এই দেখুন এগুলো বড় বড়, এগুলো রানীদের জন্য, এগুলো যেগুলো দেখলাম ওগুলো রাজাদের জন্য, এগুলো রানীদের জন্য। দেখুন যে পালকি বাহকরা কাঁধে করে নিয়ে যেত, বিশাল বড় বড় সব হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা নিজের ওই পালকির, আর এই লালটা এই পালকির, সব লেখা রয়েছে। এই দেখুন এগুলো সব রানীরা যেত। পালকির ওপরে আর একটা চেয়ার বসানো রয়েছে, সেই পালকিটাই করে সব যেত। দেখুন ফাটাফাটি ব্যাপার। এটাও একটা হুড খোলা পালকি রয়েছে দেখতে পাচ্ছি, সব লেখা রয়েছে। মারওয়ারের পালকি এটা। আর এটা হচ্ছে সেই বক্স পালকি, যেটা আমরাও দেখেছি, আমাদের রাজ্যেও ব্যবহার হতো, বা এখনও বিয়েকালীন এই পালকিগুলো এখনও আমাদের ব্যবহারের চলে রয়েছে। তো অনেক রকমের পালকি রয়েছে, তার কার্যকারিতা, কোন সময় ব্যবহার করতো, কোন সময়কার, কতটা ডাইমেনশন, সবই লেখা রয়েছে। এইখানে একটা পালকি রয়েছে দেখতে পাচ্ছি। তো বিভিন্ন রকমের পালকি সেই সময় ব্যবহার হয়েছে, সেগুলো রয়েছে। এটা দেখুন একটা ময়ূরপঙ্খী পালকি রয়েছে, ফাটাফাটি দেখতে, কোনো কথা হবে না। মানে টিকিটটা যে কেটেছি, টিকিটটা কিন্তু ওয়ার্থ ইট, যা জিনিস দেখতে পাচ্ছি মোটামুটি সব কিন্তু অরিজিনাল, কোনো কিন্তু আর্টিফিশিয়াল নয় এগুলো। তারপরে সেই সময়কার ব্যবহার করা জিনিস। এবং সেই সময় হুকো গড়গড়াগুলো কেমন হতো সেগুলোও কিন্তু এখানে রাখা রয়েছে। সেই সময়কার রাজা রানীদের সব ছবিগুলো দেখুন, যদিও নামগুলো লেখা নেই তাই বলতে পারছি না। এই কাটারগুলোর সামনে দাঁড়িয়ে আপনি ছবি লাগবে, ছবি সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দেবে। এই জায়গাটাও দেখছেন সেই সময় তো কোনো কাজে ব্যবহার হতো হয়তো। দেখি কি লেখা রয়েছে। এইখানে রাজা বসতেন সেই সময়কার, ওই দেওয়ানে আম মতো ব্যাপার স্যাপার, লোকজনদের সাথে কথা টথা বলতেন। তো চলুন এবারে এই দিকটা ভেতরে ঢুকবো। অসাম দেখতে, অসাম, কথা হবে না। মানে 200 টাকা টিকিট দিয়ে ঢুকেছি, ঠিকঠাক অবশ্যই আসবে। টিকিটটার দাম বেশি হলেও ওরে বাস, কোনো কথা হবে না। ভেতরে প্রচুর বসার জায়গা রয়েছে, হাঁপিয়ে গেলে একটু রেস্ট নিয়ে নেবেন, জিরিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। ফাটাফাটি দেখছে। তো বললাম দেখতে অনেকটা সময় লাগবে, হাতে সময় নিয়ে আসবে। যার জন্যই প্রথমেই চলে এসেছি মেহরানগড় ফোর্টটা ঘুরবো বলে, হাতে সময় নিয়ে একদম। লোকগুলো দেখছেন এরাই কিন্তু এখানকার সিকিউরিটি, দেখে বুঝতে পারছেন, বুঝতে পারবেন না। আর এখানে ম্যাক্সিমাম লোকই দেখছি অডিওটা খুব ইউজ করছে, অডিওতে। চলুন ভেতরে যাওয়া যাক। এইখানে দুখানা কামান রয়েছে, ক্যানন বা তোপ, ওদের কথায় তোপ রয়েছে। তোপটা দেখুন পুরো মাছের মতো, মাছের আঁশের মতো করা রয়েছে, সামনে মাছের মুখের মতো। এগুলো কিন্তু যুদ্ধে ব্যবহার করা হতো না, এগুলো ব্যবহার হতো বিভিন্ন ওই এক্সিবিশন বা কোনো সেরিমানি যখন হতো, যে রাজার অভিষেক হ্যান ত্যান এইসবের সময় এগুলোকে চালানো হতো। আরেকটা রয়েছে দেখাচ্ছি, আরেকটা দেখুন, এটা একটা অ্যানিমেলের শেপে রয়েছে, এটাও কিন্তু একই, এটাও কিন্তু ওই সেরিমানির সময় চালানো হতো, যুদ্ধে কিন্তু এগুলো ব্যবহার হতো না। আর এই একটা দেখছেন, এটা হচ্ছে এখানকার সবথেকে দামি পালকি। পালকিটা কাঠের, কিন্তু এর উপরে সোনার প্লেটিং করা রয়েছে। এটা গুজরাট থেকে আনা হয়েছে, এটা এখানকার তৈরি নয়। তো এটাকে তুলতে 12 জন লোক লাগতো। আর এটা চারদিকে মিরার লাগানো রয়েছে এই জন্যই, যাতে পিছন থেকে কোনো শত্রু আক্রমণ করলে যাতে এটা দেখতে পাওয়া যেত, সেই হচ্ছে কি ব্যাপার। এই জিনিসটা দেখছেন, এটা হিন্দুদের বিয়ের সময় আর কি পাত্রীর বাড়ির গেটের উপরে এটাকে লাগানো। এই তরবারটা দেখছেন, আর তরবারের কভারটা দেখছেন, কভারটা পুরোটাই লেদারের। আর তরবারটাতে অনেক কিছু লেখাও রয়েছে, যেটা কিছুটা ক্ষয়প্রাপ্ত। এটা মহারাজা অজিত সিং ব্যবহার করত। আর এখানেও দেখছেন একটা তরবার দেখতে পাচ্ছি, একটা না দুখানা তরবার রয়েছে, এই একটা, এই একটা। এটা হচ্ছে গিয়ে তার কভারটা। তো দেখুন এখানে সব লেখা রয়েছে, এগুলো অবশ্য করে এখানে আসবেন তো এটা দেখতে পাবেন। একটা সোর্ড রয়েছে, একটা তরবার রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি দুখানা সোর্ড রয়েছে, ঠিক আছে। প্যাটার্নও আলাদা, ডিজাইনও আলাদা, সব কিছু। এটার মধ্যে বিভিন্ন শিল্পকলা ফুটে তোলা হয়েছে, ঠিক আছে। আর ওটা কিন্তু পুরো প্লেন রয়েছে। তো এগুলো সম্বন্ধে এখানে লেখা রয়েছে, আপনারা একটু পজ করে পরে এগুলো দেখে নেবেন কোন সালে কখন ব্যবহার হয়েছে, 19th সেঞ্চুরিতে এগুলো। এখানেও দুখানা সোর্ড রাখা রয়েছে দেখতে পাচ্ছেন, কখন কোন যুদ্ধে ব্যবহার করা হয়েছে, কোন সময়, সব কিছু কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এটা মহারানা গজ সিংয়ের ওয়াল পেন্টিং। দেখুন এখানে কাটার রয়েছে, এখানে ঢাল রয়েছে, এখানে হেলমেট রয়েছে, সাইজ অনুযায়ী বানানো হতো। আর এই যে বসে দেখছেন, এটা আনা হতো হাতিদের মারা, তখন তো সেই সময় হাতি বেশি ব্যবহার করা হতো। হাতিকে
বিরক্ত করার জন্য বা মারার জন্য এই অস্ত্রটা ব্যবহার করা হতো। ওখানে একটা বন্দুক রয়েছে বিশাল বড়, যেটাকে আমরা বন্দুক বলছি, ওরা এটাকে ম্যাচ লক বলছে। অনেক বড় ছিল, এই লোকের ঘাড়ে রেখে চালানোর মতো একটা ব্যাপার স্যাপার। এখানে দেখুন কসমেটিক্স বক্স রয়েছে, সিঙ্গার বক্স রয়েছে গাড়িতে। এখানে বিভিন্ন রকম সুরাপানের গ্লাস রয়েছে, মাগ রয়েছে, চায়ের বস্তু রয়েছে, গড়গড়া রয়েছে, সব কিছু এখানে রাখা রয়েছে সেই সময়কার। নিচে লিখেও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে বেতাল বক্স রয়েছে, পেন বক্স রয়েছে, ভার্মিলিন বক্স রয়েছে, বিভিন্ন রকমের বক্সগুলো রয়েছে যেগুলো বিভিন্ন কাজে ব্যবহার হতো, দেখতে পাচ্ছেন। প্রচুর জিনিস রয়েছে সেই সময়কার ব্যবহৃত, কিন্তু এগুলো কিন্তু একটাও এখনকার নয়। সেই সময়কার প্রচুর ছোটো ছোটো জার ব্যবহার করা হতো, যেগুলো সেগুলো বের হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের মডেলগুলো, সেই সময় যে ট্রেন চলতো সেই ট্রেন বা গাড়ি সেগুলো রয়েছে, হাতির দাঁত থেকে এগুলো সব তৈরি, দেখতে পাচ্ছেন। আর ওখানে যা দেখলে তো চান্দির দেখলাম, এটা একটা রয়্যাল কস্টিউম রয়েছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর সেই সময়কার, অসাম। সেই সময়কার যে দেবতা গাঙ্গুর তার ড্রেস এরকম হতো, সেটাই দেওয়ার দেখুন। তালা দেখুন, আগে আমি অনেক কিছু দেখিয়েছি রাজস্থানে, সে তালাগুলো ইউনিক। একটা তালাতে মিনিমাম 5টা মতো চাবি রয়েছে, এটাও এক ধরনের তালা রয়েছে। খোলার টেকনিক আলাদা, আমরা কেউ এগুলো খুলতে পারবো না টেকনিক না জানি। আর এখানে দেখতে পাচ্ছেন সেই সময়কার যে কয়েনগুলো ব্যবহার হতো, সেই ইস্ট ইন্ডিয়ার সময়ে প্রিন্স স্টেট কয়েন, মারওয়ার কয়েন, মুঘল কয়েন, সব কয়েনের এখানে কীভাবে এলো, কোথা থেকে এলো, কোন রাজার সময় এগুলো চালু হলো, সেগুলো সব এখানে লিখে দেওয়া হয়। সব দেখাতে গেলে এই ভিডিওটা মিনিমাম 3-4 ঘন্টার হয়ে যাবে। যে বড় বড় বন্দুকগুলো দেখছেন, এগুলো অনেক সময় আমাদের এখন যেগুলো গান সেলিউট দেওয়া হয়, সেই সময় এগুলো কাজে ব্যবহৃত হতো এবং যুদ্ধের কাজেও ব্যবহার, দুটো কাজেই কিন্তু এখানে ব্যবহার হতো এই জিনিসগুলো, দেখতে পাচ্ছেন। আরেকটা কক্ষে এসেছি, এখানটা ওনাদের যে বিভিন্ন ভাগগুলো মালবার, সেইগুলো ছবিগুলো রয়েছে এখানে, যে কী করে এই যে ছবিগুলো দেওয়াল পেন্টিং করা হয় সেটা এখানে দেখানো হচ্ছে। আর এই যে কী ধরনের তুলি ব্যবহার করা হতো দেখতে পাচ্ছেন। আর ওনাদের যে রঙগুলো ছিল সেগুলো কিন্তু সব ন্যাচারাল রঙ ছিল, ঠিক আছে, কোনো আর্টিফিশিয়াল না। কী থেকে কোন রঙটা গুললে হতো সেটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। কোন রঙটা কোন পাথর থেকে গুঁড়ো করে এসছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আর ওই রঙগুলোকে ব্যবহার করেই কিন্তু এই পেন্টিংগুলোকে আঁকা হয়েছে, পুরো হ্যান্ড পেন্টিং, কোনো আর্টিফিশিয়ালের কোনো ব্যাপারই নেই এখানে। এখানে কৃষ্ণ লীলা খেলাগুলোকে ছবিতে তোলা হয়েছে, এখানে রাধাকৃষ্ণকে রাখা হয়েছে, এখানে শিবের বিয়েটাকে তুলে ধরা হয়েছে, সব কালচারাল জিনিসপত্রকে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। এই প্রত্যেকটা ছবির বৈশিষ্ট্য যেগুলো আপনাকে জুম করে আপনার ক্যামেরা দিয়ে দেখতে হবে, তাহলে আপনি অরিজিনাল ব্যাপারটা বুঝে উঠতে হবে। এই ছোটোর মধ্যে হয়তো বুঝতে পারছেন না, আর আমার পক্ষে তো ওরা করে একটা ডিভাইস দিয়ে করা সম্ভব না, আমাকে আরেকটা ডিভাইস লাগবে যেটা দিয়ে করে দেখাতে পারবো। এগুলো কিন্তু ডিটেলসিং এসে দেখতে হবে। আর এখানে মানুষের ছবি তোলা তো রয়েছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। খুব সুন্দর একটা ফোর্টে চলে এসেছি, মানে ফুললি পয়সা বসুল একটা ফোর্ট। যত টাকা দিয়েছি তার পয়সা পুরো উসুল হচ্ছে, এটা একটা ব্যাপার স্যাপার। তো প্রচুর ফরেনার রয়েছে দেখতে পাচ্ছি এখানে। তো চলুন ঘুরে ঘুরে আরও দেখা যাক। আমরা হয়তো এই ফোর্টের দ্বিতীয় বা তৃতীয় তলায় হয়তো চলে এসেছি এই মুহূর্তে। এই যে দেখুন, আপনাকে কতটা উপরে উঠতে হবে, এই জন্য লিফট নিয়ে নেবেন, যারা পারবেন তারা লিফট যাবেন, নাহলে লিফট নেবেন। মোটামুটি যেটুকুন ঘুরছি ফাটাফাটি লাগছে, উপরে গেলে হয়তো শীষমহল, ফুলমহল অনেক কিছু রয়েছে মনে হচ্ছে। তো চলুন ওপরটা আসতে যাই। ওই যে বললাম, ঘুরতে ঘুরতে সিঁড়ি দিয়ে আপনি অনেকটা উপরে চলে যাবেন, বুঝতে পারবেন না। ওই জন্য বলবো যে লিফটে না এসে হেঁটে আসুন, ভালো লাগবে আপনাকে। তো চলুন একটা উপরে একটা অন্য ফ্লোরে চলে এসেছি, ব্যাক ক্যামেরা দেখাই। আর সব মন্দির টন্দিরগুলো হতো আর কি। আর এখানে দেখুন কার্পেট, এগুলো মেনলি ম্যাক্সিমাম সব পারস্য থেকে আসতো। বিশাল বড় বড় সব কার্পেট রয়েছে দেখুন। উপরে যে ছাউনিগুলো ব্যবহার করা হতো সেগুলো কার্পেট, সেই সময়কার, এখনকার কিন্তু নয়। তো এখনও কিন্তু এগুলোকে প্রিজার্ভ করে রাখা রয়েছে মিউজিয়ামে আর কি, যাতে আমরা এসে এগুলো দেখতে পাই। দেখুন এখানেও একটা জিনিসকে উপরে হ্যাঙ্গিং করে রাখা রয়েছে, এটাও একটা কার্পেট। সব তো নিচে রাখা সম্ভব নয়। আর এখানে দেখতে পাচ্ছেন মহারাজার জামা। এই যে লম্বা লম্বা স্টিকগুলো দেখছেন, এগুলো কিন্তু পুরোটাই সোনা, ঠিক আছে, এগুলোর মধ্যে সোনা ব্যবহার করা হয়েছে। তো সেই সময় কিন্তু এই ফ্যাব্রিকের উপরে এগুলোকে ব্যবহার করে পরা হতো, সেটাও দেখানো রয়েছে এখানে। এই যে দেখুন এখানে যে জানতে পারলাম, এই যে এটা পুরো হ্যান্ড ব্লক করে করা, এবং প্রত্যেকটার মাঝের দৈর্ঘ্য প্রস্থ সব কিন্তু সমান, কোনোটাই কিন্তু বেশি কম নয়, এরকমভাবে এটা করা রয়েছে।
আর এইটা যেটা দেখলেন, যেটা দেখালাম আগে, এটা হচ্ছে টেন্ট। যখন এই যুদ্ধের সময় যেদিকে টেন্ট লাগাতো, এটা কিন্তু সেই ধরনের একটা টেন্টের উপরে ছাউনিটা, ঠিক আছে, যেখানে রাজারা আর কি গিয়ে আমোদ প্রমোদ করতে পারতো, বা যুদ্ধের সময় যখন তারা রণক্ষেত্রে যখন থাকতো সেই টেন্টটা ব্যবহার হতো, সেই টেন্টে। এখানে দেখুন প্রচুর জরির কাজ রয়েছে, বুঝতে পারছি, দেখুন বিশাল জরির কাজ রয়েছে এগুলো এখানে এলে দেখতে পাবেন। এখানেও দেখুন একটা পুরোনো দিনের জিনিস, অনেকটা উঠে গেছে অনেক কিছু, তারপরেও কিন্তু এখনও প্রিজার্ভ করে রাখা রয়েছে। ওপরেও দেখতে পাচ্ছেন আরেকটা রাখা রয়েছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রয়েছে। এখানেও একটা টেন্টের উপরে ছাউনিটা রাখা রয়েছে। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন। এই দেওয়ালেও যদি দেখি, এখানেও একটা রয়েছে। তো আরও অনেক কিছু রয়েছে এদিকে। এই দেখুন এখানেও একটা রাখা রয়েছে ওপরে, প্রচুর জিনিস। দেখুন মেহেরানগড় ফোর্টের শীষ মহল আপনাদেরকে দেখাচ্ছি। কাঁচ দিয়ে ঘেরা একটা মহল, সেই জায়গাটার নাম শীষ মহল। ঝাঁ চকচকে, এখানে ঢুকলে শুধু নিজেকেই নিজে দেখা যাবে। যদি এখানটা লক করা, আমরা ভেতরে ঢুকতে পারবো না। নিচটাও দেখুন সুন্দর করে করা, অবশ্যই মেহেরানগড় ফোর্টে আসবেন, টিকিট কেটে ঢুকবেন, দেখবেন, ভালো লাগবে, বাড়ির ছোটো সদস্যদেরও ভালো লাগবে। এটা দেখছেন সেই সময়কার একদম ছোট্টদের পোশাক, অর্থাৎ মানে যখন রাজপুত্র জন্মাতো তাদের পোশাক এগুলো, দেখবেন বিভিন্ন রকমের পোশাক। আর এখানে যদি রাজকন্যা হতো তার পোশাকের এগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে রাখা রয়েছে। আরেকবার আপনাদেরকে এই শীষ মহলটা ঘুরিয়ে দিচ্ছি। এই যে দেখছেন, এটা হচ্ছে ফুল মহল, অর্থাৎ এটা নাচঘর ছিল, এখানে নাচ গান হতো। দেখতে পাচ্ছেন রাজাদের বসার জায়গা রেডি করে দেওয়া রয়েছে, এখানে রাজারা বসতো, আর এখানে নাচ গান বা ওই ভাষায় বললে মুজরা হতো, সেটা দেখতো আর কি সেই সময় রাজারা। ভালো করে দেখুন, এখানে রাজা বসতো, তার জন্য দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে নাচ গান সবই চলতো। লোকের ফটো তোলার জন্য ছবি তুলতে পারছি না এমন অবস্থা। তো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বসতো, বাদ্যকাররা বসতো, এখানে সবাই বসতো, আর এখানে নাচ গান হতো। সেটা হচ্ছে কি দেখার, বড় বড় আয়না দেওয়া ছিল ওখানে, দেখতে পাচ্ছেন। আর এখানকার পতাকা দেখতে পাচ্ছেন, রাজমহলের যে পতাকা, সেটা খুব সুন্দর করে করা রয়েছে। অবশ্যই আসবেন, এটা ফুলমহল এটার নাম, অর্থাৎ এখানে ওটা মুজরা সিরিজ। শহরটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানটা দেখুন প্রচুর এখানে ক্যানন রাখা রয়েছে। হয়তো ওখানটা আমরা যাবো হয়তো পরে, আর এখান থেকে দেখতে পাচ্ছি, দেখিয়ে দিলাম, ওখানে মনে হয় কোনো ক্যাফে টাইপ কিছু রয়েছে, বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এই দুর্গ থেকে বাইরের দিকে সবার জন্য মানে ক্যাননগুলোকে তাক করে, মানে কামানগুলোকে রাখা রয়েছে, যাতে শত্রুপক্ষ আক্রমণ করলে এখান থেকেই যেন তাকে প্রতিহত করা যায়। আর ওই জায়গাগুলোতে এই ফোর্টেরই গাড়িগুলো পার্কিং করা রয়েছে। আর বিশাল বড় জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন। ওইখানে পরীক্ষাটা যদি দেখাই আপনাকে, দেখুন এই পরীক্ষাটা দেখুন, কতটা বড় জায়গা জুড়ে পরীক্ষাটা রয়েছে, দেখতে পাচ্ছেন, বিশাল বড় এরিয়া। দেখুন এখান থেকেও শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি কার্নিশটাতে তাক করি, দেখুন এখানেও কিন্তু অনেক কামান কিন্তু তাক করে রাখা রয়েছে কেল্লার বাইরের দিকে মুখ করে, যাতে শত্রুরা যেখান থেকেই আক্রমণ করুক সঙ্গে সঙ্গে প্রতিহত করা যাবে। আর আমরা এই নিচ থেকেই ঘুরতে ঘুরতে উপরে এসেছি, একদম টপে চলে এসেছি। ছবি তোলার প্রপার জায়গা দেখতে পাচ্ছেন, প্রচুর লোক। আর এদিকে শস্ত্রখানা আছে, মানে অস্ত্রশস্ত্র রয়েছে, সেদিকে যাব। বিভিন্ন রকমের সোর রয়েছে, মানে ঢাল রয়েছে, পাতিগতা ঢাল তরবাল রয়েছে, দেখতে পাচ্ছেন সেই সময়কার অস্ত্রখানা আর কি, যেগুলো এখানকার রাজারা সব ব্যবহার করতো, মহারাজা মহারাজপুত্র। তরবালের খামগুলো দেখে নিন, কভারটাই দেখেছেন, কভারটা কি সুন্দর দেখতে, ফাটাফাটি এখানে দেখতে পাচ্ছেন। হেলমেট রয়েছে, ঢাল রয়েছে, বা যুদ্ধে যাওয়ার সময় যেগুলো করতো সেগুলোই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানেও প্রচুর সোর রয়েছে দেখতে পাচ্ছি। প্রত্যেকটার বাটগুলো কিন্তু আলাদা, আর প্যাটার্ন, গ্রিপ সব কিছুই আলাদা। কোনটা কোন সময়ের জন্য, কোনটা যখন রাজ্যাভিষেকের সময় ব্যবহার করা হতো, কোনটা যুদ্ধের সময়, কোনটা যখন কোনো রাজার সঙ্গে কোনো রাজার কথোপকথন আলাপ হতো সেই সময় নিয়ে যাওয়ার জন্য, নিজেকে গ্ল্যামারাস দেখানোর জন্য, শৌর্যের প্রতীক, বীর্যের প্রতীক, বিভিন্ন রকমভাবে কিন্তু এইগুলো, এই তরবারগুলো ব্যবহার করা হতো এখানে, সেটার একটা প্রতিকৃতি রয়েছে। এই দেখুন বিভিন্ন রকম কাটার রয়েছে, বন্দুকের স্টাইলে ছুরিগুলো রয়েছে, ফাটাফাটি দেখতে এক একটা, ছোটো ছোটো খাঞ্জার আর কি। আর বাড়গুলো দেখুন সব হাতির দাঁতে তৈরি, দেখতে চান, সব হাতির দাঁত দিয়ে তৈরি এখানে।
বন্দুকগুলো দেখুন, বন্দুকের যে সামনে তো বড় বড় নলাগুলো রয়েছে, আর নিচে যে জায়গাটা রয়েছে যেখানে ট্রিগারটা রয়েছে, যেখানটা কি ধরা হবে ক্যারি করার জন্য, সেইগুলো পুরো প্রত্যেকটা আলাদা। এটা একরকম শেপ, এটা একরকম শেপ, এটা একরকম শেপ, এটা একরকম, প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্স রয়েছে, মানে কুঠার, বিভিন্ন রকমের কুঠার যেগুলো ব্যবহার হয়। যেমন গ্রিপটা দেখুন আলাদা করে রাখা রয়েছে, গ্রিপগুলো তো ব্যবহার করা হতো। বিভিন্ন রকমের ছুরি যেগুলো শরীরে বিভিন্ন জায়গায় লুকানো থাকতো, যেগুলো শত্রুপক্ষকে একটা আক্রমণ করার জন্য ব্যবহার হতো আর কি। বন্দুকটা দেখুন কত ছোট, বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর রকমের বর্ষা রয়েছে, মানে এদের ভাষাটাকে ভালা বলা হতো, যে আজকাল ওই পৌরাণিক সিনেমাগুলোতে খুব ব্যবহার হয় ভালা, তা আমরা বল্লম বলি বা বর্ষা বলি। বিভিন্ন ছোট থেকে বড়, সরু থেকে মোটা, বিভিন্ন আকারের বিভিন্ন আকৃতি রয়েছে এবং বিভিন্ন লোকেরা বিভিন্ন ব্যবহার, সবার জন্য কিন্তু সব কিছু নয়। যে সেনা ক্যাটাগরি যেরকম থাকতো শত্রু, সে সেই শত্রুপক্ষকে সেরকমভাবে ছোড়ার জন্য এগুলো রাখা রয়েছে। এটা ছিল ওদের এন্টারটেনমেন্ট রুম, অর্থাৎ এখানে পাশা খেলা হতো। দেখুন এই পাশাটা রাখা রয়েছে, এখানে বসে পাশাগুলো খেলা হতো। আর ঘরটা দেখুন কি সুন্দর করে সাজানো, কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না, সান রিফ্লেক্ট করছে। ওপরটা দেখুন, আমি ওপরে সিলিংটা দেখাচ্ছি, খুব সুন্দর করে সাজানো। মানে এটা প্লে জোন আর কি ওনাদের। এখানে বসে বিভিন্ন গেম খেলা হতো, দাবা, পাশা, এই ধরনের খেলা এখানে বসে চলতো, আমোদ প্রমোদ চলতো আর কি এখানটায় বলতে পারে। প্লে রুম। এই দিকটা দেখুন কতটা বড় কেল্লাটা, আমরা ওদিকটা যাইনি, আমরা একটা ছোট্ট পার্টি জাস্ট ঘুরে দেখলাম, কারণ পুরোটা তো আমাদের জন্য খোলা থাকে না, কিছুটা পোর্শন খোলা থাকে। আর এখান থেকে ব্লু সিটিটা দেখা যাচ্ছে, দেখুন ওই যে পার্কিং জোনটা, বড় বড় বাস গাড়ি সব আসছে পার্কিংয়ে। আর এই নিচ থেকে আমরা ঘুরতে উপরে এসেছি। এটা জানলা, উইন্ডো, এটা দেখছেন, এটা একটা দরজা, এটাকে দেখিনি তারপরে সব বলছে। এটাও দেখছেন একটা জানলার পাট, ঠিক আছে, ছোটো ছোটো। আর এগুলো দেখছেন এটা দরজা, এইগুলো হচ্ছে প্রত্যেকটাই গোল্ড প্লেটেড, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে রাজা রানীদের বেডরুমের দরজা, এগুলো প্রত্যেকটাই কিন্তু গোল্ড প্লেটেড, ঠিক আছে। তো দেখাচ্ছি দেখুন, এগুলো সব সোনার গোল্ড প্লেটিং করা রয়েছে, রাজা রানীদের ঘরের দরজা। তাই জন্য ছোটো ছোটো করে করা, যাতে তাদের মাথা নিচু করে ঢুকতে হবে, যাতে কোনো শত্রুপক্ষ ডাইরেক্ট ঢুকতে না পারতো। যেন দরজাগুলো খুব ছোটো ছোটো ছিল। ওখানে একটা হাতি দাঁতের দরজা কি হলো দেখাচ্ছি, এটা দেখুন, এটা হচ্ছে কি হাতির দাঁতের তৈরি দরজা। এই দেখুন এখানে লেখালেখি কাজ চলে, খাজাঞ্চি মশাই বসত, যে পালক দিয়ে, খাদের পালক দিয়ে লেখা হতো। এখানে পুঁথিপত্র রয়েছে, একটা ঘর দেখিয়ে দিল। এই দেখতে পাচ্ছেন ছবিটা বীর দুর্গাদাস রাঠোর, মানে রাঠোর বংশ রাজত্ব করতো, তারা যে সোরগুলো ব্যবহার করতো সেগুলো সেটাই রয়েছে। তো যে সোরটা দেখতে পাচ্ছেন, একটা লেন দেখেছেন কত বড়, তোলাইও সম্ভব না আমাদের পক্ষে, ওনারা ব্যবহার করতে এগুলো। যে লেখা রয়েছে অজিত সিং মহারাজা ব্যবহার করতে এগুলো। এখানে দেখতে পাচ্ছেন দোলনা রাখা রয়েছে কিছু, ঠিক আছে, যখন ছোট্ট বেবি জন্মাতো তার দোলনাগুলো রাখা রয়েছে, এবং এগুলো দেওয়া হতো অর্থাৎ মায়ের বাড়ির তরফ থেকে, মানে মামা বাড়ি বা দাদু বাড়ির তরফ থেকে এগুলো আসতো, সেটা এখানে লেখা রয়েছে। তো বিভিন্ন রকমের দোলনা রয়েছে, এই একটা অনেক রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আরও দোলনা রয়েছে, মানে সেই সময়কার বাচ্চারা যা জন্মাতো রাজপুত্ররা, তারা এইসব দোলনা থেকে আস্তে আস্তে বড় হতো। প্রচুর দোলনা রয়েছে এখানে। আর এটা ছিল সবচেয়ে বিশেষ দোলনা, দেখতে পাচ্ছেন তোরা জায়গা জুড়ে। আর যোধপুর রাজপুতাদের থেকে ছিল, দেখতে পাচ্ছেন ওটা রাজার বসা সিংহাসন। আর এখানে তার খাস মন্ত্রীরা বসত, এটা ছিল রাজার পার্লামেন্ট, ঠিক আছে। দেখুন ওপরটা শীষমহল মতো করে বানানো, কাঁচ দিয়ে সাজানো, আর চারদিকটা খুব সুন্দর করে করা। তো এখান থেকেই সব সিদ্ধান্তগুলো নেওয়া হতো, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে করা। রাজার পার্লামেন্ট, মতিমহল নাম দেওয়া ছিল, এখানে রাজা বসতো, বাকিরা মন্ত্রীগুলো বসতো এখানে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গাটা। এগুলো দেখছেন ওটা সোনা পাথর দিয়ে তৈরি, আর ওপরেও কিন্তু গোল্ড প্লেটিং করা রয়েছে। কিন্তু একটা আলিশান ক্যাফে রয়েছে, চাইলে আপনি পয়সা নষ্ট করে খেতেই পারেন। এখানে টয়লেট রয়েছে, নারী পুরুষ আলাদা আলাদা, কোনো অসুবিধাই নেই, ওটা খুব সুন্দর করে সাজানো। আর এদিকে রয়েছে একটা মিউজিয়াম, তো মিউজিয়ামটাতেও যাবো। কাজগুলো দেখেছেন, ফাটাফাটি দেখতে, কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। এই সময় কত বড় বড় কড়াই রাখা রয়েছে, কি করা হতো ঠিক জানা নেই। জল গরম হতে পারে, তেল গরম হতে পারে শত্রুপক্ষের উপর অ্যাটাক করার জন্য, বাট রয়েছে বড় বড়। এদিকটাও একটা বিশাল বড় পরিসর রয়েছে, এখানে গান শোনানোর জায়গা রয়েছে, তো ওদিকটা একটু হেঁটে আসে। রোদ্দুর আছে বাট হাওয়া দিচ্ছে, তো ভালোই লাগছে মোটামুটি।
খুব সুন্দর রাস্তা, ভেতর দিয়ে হেঁটে চলে যাচ্ছি, ভালোই লাগছে মোটামুটি। বেশ গাছগাছালিতে বসার প্রচুর জায়গা করে দেওয়া রয়েছে, র্যাম্প রয়েছে হাঁটার জন্য। তো চলুন সামনে গিয়ে দেখি কি রয়েছে। প্রচুর লোক দিক থেকে আসছে, আমি ওদিকে যাচ্ছি। ওর থেকে বেরিয়ে রাস্তায় দিক দিয়ে চলে এলাম। এদিকটাতে এলে ওই ওপর থেকে দেখছিলাম যে তোপগুলো রাখা আছে, সেইটাই কিন্তু এইখানে ওই যে ওপর থেকে দেখা যাচ্ছিল। দেখুন, ওরে বাপ রে বাপ, লাইন দিয়ে কামান, চাকালা। দেখুন কামানের কালেকশন, দেখুন তোপের কালেকশন বা ক্যাননের কালেকশন। ও একশেবারকার এক তোপ কেল্লার উপরে রাখা রয়েছে, আর ওখানে এই কেল্লার পতাকা উঠছে আর কি, যেটা রাজপুত ঘরানাদের যে পতাকাগুলো হয় সেগুলো উঠছে এখানে, দেখতে পাচ্ছেন। একশেবারকার এক তোপ রাখা রয়েছে, জাস্ট অসাম। প্রথমে মনে হয়েছিল জুনাগড় কেল্লাটা বেস্ট, এখন মনে হচ্ছে মেহরানগড় ফোর্ট বেস্ট। আর আমার দেখা রাজস্থানের মধ্যে যে কটা আমি কেল্লা দেখেছি, যদিও রাজস্থানে এখন অনেক কিছু দেখা বাকি রয়ে গেছে, যেগুলো হয়তো এই ট্যুরে দেখা সম্ভব হবে না। মাউন্ট আবু যাওয়া হয়নি, উদয়পুর যাওয়া হয়নি, চিতোর যাওয়া হয়নি, অনেক কিছু যাওয়া হয়নি, সেগুলো তো আগামী দিন হবে। বাট এখন অবধি মেহরানগড় ফোর্ট বেস্ট স্টিল, এখন অবধি। আবারও বলছি, এদিকেও দেখুন প্রচুর তোপ রয়েছে, সব যাতে কেউ ধরতে না পারে তাই রেলিং দিয়ে লক করা রয়েছে। তো আপনারা চাইলে এখানে আসবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে ব্লু সিরি তো সেই দেখা যাচ্ছে, আমি যদিও রোদের জন্য কিছুই দেখতে পাচ্ছি না। দেখুন এই তোপটা আবার চাকা লাগানো, মানে মুভ করানো যাবে সেই সময়। কাঠের চাকা, সাইড দিয়ে লোহার বিয়ারিং করা, এগুলো একদম ফিক্সড। কেল্লার বাইরে দিকে তাক করে রাখা রয়েছে, মানে শহর থেকে কেউ এলেই তাকে একদম তোপ দিয়ে উড়িয়ে দেওয়া হবে, মানে অযাচিত কেউ যদি চলে আসে। এই দেখুন তোপগুলো, পুরো যোধপুরটা দেখা যাচ্ছে, ওখানে উমেদ ভবনটা দেখতে পাচ্ছি। আর এখান থেকে যদি আমি জুম করি কতটা আমি দেখাতে পারছি আমি জানি না, একটা ব্লু শেড দেখা যাচ্ছে, ওইটা কিন্তু রেলওয়ে স্টেশন। মানে হেঁটে কিন্তু ইজিলি আসা যায়, 2 কিলোমিটার জাস্ট হেঁটে আসলে কিন্তু। তো চাইলে কিন্তু আপনারা গাড়ি ছাড়াও হেঁটে চলে আসতেই পারেন। কোন সময় আসছেন সেটা একটা বড় ফ্যাক্টর, গরমকালে হলে হয়তো সম্ভব নয়, কারণ অনেকটা চড়াই চড়তে হবে কিন্তু, ঠিক আছে, শেষবেলায় এসে। আর কেল্লাটা যদি লিফটের টিকিট না কাটেন তাহলে কিন্তু আপনাকে ঘুরে ঘুরে অনেকটা চড়াই দিয়ে উঠতে হবে, আবারও বললাম। তো আসবেন, অবশ্যই ভালো লাগে, ফুললি পয়সা বসুল। 200 টাকা দেবেন, ফুললি পয়সা বসুল আছে। বাচ্চাদের কিন্তু 100 টাকা করে লাগবে, মানে যদি 10 বছরের নিচে বাচ্চার বয়স হয়, বেশি হলে কিন্তু বেশি দিতে হবে সেক্ষেত্রে। একটা জিনিস যেটা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে এখন কেল্লাটা আমরা ভালো করে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে পুরো ওপরে চলে গেছিলাম। এবার ওপর থেকে যখন আমাদের আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছিল, তখন যেই জায়গাটা আর কি ওই মিউজিয়াম বলে দেখানোর কথা ছিল, সেখানটাতে গিয়ে দেখলাম পুরোটা আর কি বাজার বসে গেছে, ঠিক আছে। মানে যোধপুরদের স্টাইলের যে টি শার্ট বিক্রি হয়, ওখানকার যে পাগড়ি বলুন, ব্যাগ বলুন, পাউচ বলুন, ওদের সব ধরন, ওদের প্যাটার্নের সব কিছু, বিশাল দোকান, এবং দাম মানে বাজারের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি। সে ফ্রিজ ম্যাগনেটই বলুন, টি শার্ট বলুন, শাড়ি বলুন, কুর্তি বলুন, ব্লেজার বলুন, সাবান বলুন, তাস কিনতে পাওয়া যাচ্ছে। যোধপুর যে এখানকার রাজারা সেই সময় তাস যে কার্ড খেলতে, সেই কার্ড, সেগুলোর যা দাম দেখছি মোটামুটি সব আকাশ ছোঁয়া, ঠিক আছে। মানে বাজারে যা দাম তার থেকে বেশি। জুতো বলুন, এখানে জানেন চামড়ার জিনিস খুব বিখ্যাত। আপনি আসা মাত্রই ছেলে মেয়ে সবাইকে ধরছে, ওরা ধরে পায়ে এমনি জুতো পরে দিচ্ছে, বলছে আপনি এমনি জুতোটা পরে ফেলুন। পরার পরে সফট কিনা হ্যান ত্যান প্রশ্ন করার পরে দামগুলো যেগুলো বলছে মিনিমাম 800, 1200, 1000 এরকম দাম বলছে, যেগুলো আপনি বাইরে কিন্তু অনায়াসে এর থেকে অনেক কম দামে পেয়ে যাবেন। তো এখানে কিনতে হবে কথা নেই, প্রচুর জিনিস রয়েছে, সি সেলের জিনিস রয়েছে, মানে সামুদ্রিক প্রোডাক্টের জিনিস রয়েছে। এছাড়া এখানে পাগড়ি বলুন, এখানে স্কার্ফ বলুন, অর্নামেন্টস বলুন, প্রচুর জিনিস রয়েছে। মানে ভেতরে একটা পোর্শন আর কি এতটাই বাজার রয়েছে, মানে আপনাকে নামার সঙ্গে ওখান থেকেই নামতে হবে, কারণ এই নিয়ম আপনাকে বাজারটার মধ্যে দিয়ে ঘুরিয়ে আনবে। যদি আপনি কিছু কেনেন তাহলে এটা ওদের উপরি পাওনা, তো সেটা সব জায়গাতেই থাকে, এখানেও রয়েছে। সেটা আমি আর ভিডিও করিনি, কারণ ওনাদের ব্যক্তিগত জিনিসকে প্রমোট করা আমার উদ্দেশ্য না। মেহরানগড় ফোর্টটা আমি দেখাচ্ছি লোককে, ঠিক আছে, তো সেই জন্য ওখানে একটা বিশাল বড় বাজার রয়েছে। যদি আপনাদের মনে হয় কিনবেন, হয়তো দেখুন দেখলে জিনিস পছন্দই হবে, সেই নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। কিন্তু কথা হচ্ছে দামটা 4 গুণ বেশি বাজারের তুলনায়। আপনার যদি মনে হয় সেই দাম দিয়ে আপনি কিনতে ইচ্ছুক, তো কিনবেন, কোনো তো না নেই। তো এই ছিল। আর এদিকে তোপখানা এগুলো সব দেখে গেলাম মোটামুটি, দেখছি আর কিছু বাকি রয়েছে কি না, তো পুরোটাই ঘুরে দেখাবো। আবারও বলে দিচ্ছি, মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা কিন্তু লেগেই যাবে এই পুরো কেল্লাটা পায়ে হেঁটে ঘুরে দেখতে গেলে। আমি মোটামুটি শুরু করেছিলাম দেখা এটা
ওই 10:15 থেকে, মোটামুটি এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 12:15, মানে 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে। যদি আমি এখনও কেল্লা থেকে বেরাইনি, আমার এখনও বেরাতে হয়তো আরও সময় লাগবে, আরও কিছু ঘুরে ঘাড়ে দেখবো। যদি আমি কিন্তু কন্টিনিউয়াস চলছি, খুব একটা কোথাও দাঁড়াচ্ছি না, যদিও ভিডিও করছি বা সেটা কিন্তু রানিংয়েই করছি, ঠিক আছে। সেটা বললাম যে এখানে প্রচুর সময় খাবে, কিন্তু সে না ভেবে চিনতে হাতে সময় নিয়ে আসবেন। ওই বিকালের দিকে আসবেন না, তাহলে কিন্তু 5:30 যদি বন্ধ হয়ে যায় অনেক কিছু দেখা থাকবে না। তাই চেষ্টা করবেন এই ফোর্টগুলো দেখতে হলে একদম আর্লি মর্নিং সকালেই চলে আসতে, তাহলে আপনি হাতে অনেকটা সময় পাবেন এটা দেখার জন্য। ফোর্টের ভেতরটা ঘুরে এলাম, এসে এদিক দিয়ে বাইরের দিয়ে একটা রাস্তা রয়েছে, এদিক দিয়ে অনেকটা এদিকে যাওয়া যায়। এদিকে গেলে বোধহয় কোনো বড় আর কি রেস্টুরেন্ট টাইপ কিছু রয়েছে, যেটা ফোর্টের মধ্যেই কন্টিনিউ করা হচ্ছে। আর যা শুনতে পাচ্ছি এখানে কোনো একটা জিপ লাইনের ব্যবস্থা করা হয়েছে, তো যদিও করব না, বাট চলুন গিয়ে দেখা যাক। ফোর্টটা বিশাল বড়, আমি তো বারবার বলছি, মানে 2-3 ঘন্টাও আপনার কাছে কম সময় মনে হবে ফোর্টটা ঘুরে দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন কি বিশাল আলিশান জায়গা জুড়ে, ওইদিকে পরীক্ষাগুলো দেখতে পাচ্ছেন। সব তো যাওয়া সম্ভব নয়, যতটা পারছি ঘুরে দেখানো যাওয়া যাচ্ছে, কে ঘুরে দেখার চেষ্টা করছে। এই দেখছেন আমার পিছন দিকে এদিক দিয়েও একটা রাস্তা রয়েছে নেমে যাওয়ার, ঠিক আছে, মানে অনেকগুলো গেট হয়তো ঢোকার, তো বাট আমার ইচ্ছা ছিল এদিক দিয়ে নেমে শহরের ভেতর দিয়ে আবার বেরিয়ে যাওয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ওই গেটে আমার সেলফি স্টিকটা জমা রয়েছে, সেটা আবার আমাকে নিতে হবে। তো এদিক দিয়ে নেমে গেলে ওটা আর নেওয়া হবে না, তো রাস্তা অনেকটাই বারংবার তো উঠে আসা সম্ভব না, তো সেখানে এদিকটা আর ওটা দেখাতে পারলাম না। ওদিকেই চলে যাচ্ছি, সেলফি স্টিকটা নিয়ে নেব, নিয়ে এবার দেখি নেক্সট কোন ডেস্টিনেশনে যাওয়া যায় সেখানে যাব। তো এই মুহূর্তে রয়েছি যোধপুরে, আর যোধপুরের সব থেকে বিশেষ যে আকর্ষণ মেহরানগড় ফোর্ট, সেটা ঘুরে দেখলাম, আপনাদের দেখালাম এই ম্যাপেলের পর্দায়। তো আগামী দিন মনে করছেন যারা আসবেন তার জন্য একটা গাইডলাইন হয়ে থাকলো, আর যারা কোনো কারণবশত আসতে পারছেন না তাদের এখান থেকে মানব দর্শন হয়ে গেল। চেষ্টা করেছি পুরোটাকেই ভিডিও করার, তুলে ধরার, যাতে আপনারা বুঝতে পারেন কি রয়েছে কতটা পরিমাণে। তো দেখছি আগামীতে আর কী কী আছে, সবই ঘুরে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে যোধপুরে ট্যুর চলছে এই মুহূর্তে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পাশে থাকুন ম্যাপেল।